আমার এই ইউটিউব চ্যানেলে সমস্ত ডাব্লিউবিসিএস পরীক্ষার্থীদেরকে সুস্বাগতম। আজকের আমি আমার বেশ কিছু ছাত্রছাত্রীর অনুরোধে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি ক্লাসের হিস্ট্রিতে আমরা কিভাবে প্রিপারেশান নেব এবং কিভাবে প্রিপারেশান নিলে আমরা একটু সকলের থেকে এগিয়ে থাকব, কারণ বর্তমানে যে কম্পিটিশানের ক্লাস চলছে বা চাকরি বাকরির ক্ষেত্রে প্রচুর একটা কম্পিটিশানের ব্যাপার চলে এসছে, সেখানে আমরা কী করে এগিয়ে থাকব সেই সম্পর্কে আমার ছাত্রছাত্রীদের আজকের কিছু আমি ধারণা দেব। আশা করি তারা যদি এগুলো একটুখানি ফলো আপ করে তাহলে তারা অনেকটাই উপকৃত হবে বলে আমার মনে হয়। যাই হোক, আমি আজকে মূলত হিস্ট্রি ক্লাসটাই নেব। আমরা মোটামুটি একটুখানি যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার লাইনে আছি তারা আমরা জানি যে ডাব্লিউবিসিএস ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সবচেয়ে ভালো চাকরি এখান থেকেই সাধারণত হয়ে থাকে। তো সেই পরীক্ষাটা আমরা কী করে প্রিপারেশান নেব, আমি একটা সম্পূর্ণ সিলেবাস, পরীক্ষা পদ্ধতি সব কিছু আমি দেখিয়ে তোমাদেরকে সেই ক্লাসটা সম্পর্কে একটুখানি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমি প্রথমে আমার ল্যাপটপের স্ক্রিনে আমি চলে যাব, সেখান থেকেই মূলত এই ক্লাসটা নেওয়া হবে। স্ক্রিনে আমরা সবাই দেখতে পাচ্ছি ডাব্লিউবিসিএস সিলেবাস 2020 লেখাই আছে, এখানে একদম লেখাই আছে। এই ডাব্লিউবিসিএস পরীক্ষার ক্ষেত্রে যেটা হয়, পরীক্ষাটা সাধারণত দুটো ধাপে হয়, একটি হচ্ছে প্রিলিমিনারি আর একটি হচ্ছে মেন্স। প্রিলিমিনারি এবং মেন্স, তারপরে হচ্ছে লাস্ট ফিনিশিং হচ্ছে ইন্টারভিউ আসছে। তো আমি প্রথমেই যেটা দেখো একের দেওয়া আছে, দ্য ডাব্লিউবিসিএস প্রিলিমস কনসিস্ট অফ ওয়ান পেপার অনলি, যেটা জেনারেল স্টাডিজ হিসেবে আমরা জানি। সেই প্রিলিমিনারি পরীক্ষার জেনারেল স্টাডিজটা কী কী পেপার নিয়ে এবং কত নম্বরের পরীক্ষা হবে এবং সেখানে হিস্ট্রির কী ভূমিকা আছে সেটাই মূলত আলোচনা করব। তবুও একটু পুরো পরীক্ষার একটু ওভারভিউ দিয়ে রাখি যে প্রিলিমিনারি পরীক্ষা মোটামুটি বছরে একবার হয়, মার্চ এপ্রিল নাগাদ, কখনো ফেব্রুয়ারিতেও হয়ে থাকে। তো আমরা সেটা যদি ভালোভাবে প্রিপারেশান নিই, 200 নম্বরের পরীক্ষা হয়, সেখানে মোটামুটি এখন কাট অফটা একটু বেশি উঠছে। তবু যদি আমরা চেষ্টা করি যে একেবারে অসাধ্য সাধন নয়, সেটা কিন্তু নয়। তারপরে প্রিলির পরেই মেন্স হবে। মেন্সে 6টা কম্পালসারি পেপার আছে, 6 কম্পালসারি পেপার মেন্সে। আর অপশনাল সাবজেক্ট থাকবে, অপশনাল সাবজেক্ট একটা থাকবে, যেখানে আবার দুটো পেপার 200-400 নম্বরের পরীক্ষা হবে। এই হলো আমাদের মোটামুটি একটা ওভারভিউ। তারপরে ইন্টারভিউ থাকবে। তারপরে মেন এক্সামে প্রথমে প্রিলিমিনারিতে পাস করতে হবে, তারপরে মেনে পাস করতে হবে, তারপরে ইন্টারভিউ, তারপরে ABC, এগুলো সব আগে চুজ করতে হয়। সেই অনুযায়ী প্রত্যেকে পোস্টিং এবং চাকরি হবে। যেহেতু আমি বলেছি আজকে প্রিলিমিনারি সম্পর্কে একটুখানি বলবো এবং আমি প্রিলিমিনারি ক্লাসগুলোই নেব এখন, মেটেরিয়াল সেই অনুযায়ী দেবো, পরীক্ষাও নেওয়া হবে প্রিলিমিনারি সেই জন্য, পরীক্ষার প্রস্তুতির জন্য। এবং পরে মাস তিনেক পরে আমি মেনটা শুরু করার কথা ভাববো আর কি, হিস্ট্রিটা অন্তত। আচ্ছা, এখানে আমরা তাহলে প্রিলিমিনারিতে 200 নম্বর হচ্ছে। এই 200 নম্বরে কি কি আছে আমরা একটু দেখে নিই। প্রিলিমিনারি প্যাটার্নস 200 নম্বরে কি কি আছে? প্রথমে আছে ইংলিশ কম্পোজিশন। 25 মার্কের পরীক্ষা হবে, প্রশ্ন থাকবে 25। পরে আসবে জেনারেল স্টাডিজও একইভাবে, এখানে 25 নম্বরের পরীক্ষা হবে, প্রশ্ন 25টি থাকবে। তারপরে আছে কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, এখানেও
25 নম্বরের পরীক্ষা হবে, 25টা প্রশ্ন থাকবে। তারপরেই যেটা আছে হিস্ট্রি অফ ইন্ডিয়া, হিস্ট্রি অফ ইন্ডিয়া, এখানেও 25 নম্বরের পরীক্ষা হবে এবং 25টাই প্রশ্ন থাকবে। তারপরে আছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, এখানেও একইভাবে 25 নম্বরের পরীক্ষা হবে, 25টাই প্রশ্ন থাকবে। পরে আছে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমিক, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমিক, এখানেও 25 নম্বরের পরীক্ষা হবে, 25টাই প্রশ্ন থাকবে। এখানে আরও একটা হিস্ট্রির পার্ট আছে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এখানেও 25 নম্বরের পরীক্ষা হবে, 25টা প্রশ্ন থাকবে। লাস্টে যেটা আছে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, এটারও 25 নম্বরের পরীক্ষা হবে, 50। এই মিলিয়ে টোটাল 2 ঘন্টা, 200টা এমসিকিউ প্রশ্ন থাকবে, 200টাই উত্তর করতে হবে আমাদের সময় দেওয়া হবে 2 ঘন্টা। এখানে একটু বলে দিই আমি তাহলে, হিস্ট্রি সাবজেক্ট সবচেয়ে বেশি আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে। দেখো এখানে হিস্ট্রি অফ ইন্ডিয়া 25 নম্বর, এখানে আছে আবার ন্যাশনাল মুভমেন্ট 25 নম্বর। অর্থাৎ ডাব্লিউবিসিএস পরীক্ষার প্রিলিমিনারির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে কিন্তু আমাদের হিস্ট্রিটা। অর্থাৎ হিস্ট্রিতে আমরা দেখছি কি যে 50 নম্বর দুটো পার্ট মিলিয়ে আছে, যেখানে যদি আমরা 45, 47 কি 48 এরকম স্কোর করতে পারি তাহলে আমরা কিন্তু অন্যান্যদের থেকে অনেকটাই এগিয়ে থাকব। এই কারণেই আমরা হিস্ট্রিটাকে একটু ভালো করে জোর দিয়ে আমাদের পড়তে হবে। সিলেবাস এখানে সেভাবে ডেসক্রিপশান করা নেই, সিলেবাস এখানে খুব একটা ডেসক্রিপশান করা নেই, সেখানে শুধু যেটা দেওয়া আছে আমি বলে দিই। এখানে আমি মূলত বলে দেবো, আমি সব বলে দেব। এখানে সাধারণত হিস্ট্রি বলতে যেটা বলা হয়েছে, হিস্ট্রি শুধু যে হিস্ট্রিটা বললাম আমি, সেই হিস্ট্রি সিলেবাসটা যেটা আছে সেটা হচ্ছে এনসেন্ট, মিডিয়েভাল, মডার্ন, অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস, মধ্যযুগের ভারতের ইতিহাস এবং আধুনিক যুগের ভারতের ইতিহাস। অর্থাৎ এখানে কোনো ওয়ার্ল্ড হিস্ট্রি কিংবা ইউরোপিয়ান হিস্ট্রি নেই, কেবল এনসেন্ট, মিডিয়েভাল, মডার্ন, ইন্ডিয়ান হিস্ট্রি আছে, 3টে পার্ট। অর্থাৎ এনসেন্টটা আমাদের দেখো শুরুটা একদম সেই প্রাগ হিস্ট্রি থেকে আমাদের শুরু করতে হবে, প্রি হিস্ট্রি কিছুটা পড়তে হবে, সেখান থেকে শুরু করে একদম 600 খ্রিস্টাব্দ পর্যন্ত, গুপ্ত পিরিয়ড পর্যন্ত আমাদের পড়ে যেতে হবে। তারপরে শুরু হচ্ছে আদি মধ্যযুগ, আর্লি মিডিয়েভাল এরা, সেটাও আমাদের ওভারভিউটা কিছু রাখতে হবে। মিডিয়েভাল বলতে এখানে আমরা দুটো ভাগে ভাগ আছে, একটা হচ্ছে সুলতানি পিরিয়ড আর একটা হচ্ছে মুঘল পিরিয়ড, এই দুটো আমাদের কিন্তু ভালো করে করতে হবে। পরে আমরা যেটা আসছি সেটা হচ্ছে মডার্ন ইন্ডিয়া। মোটামুটি আমরা জানি এদেশে ব্রিটিশরা আগমনের পরই মডার্ন যুগ শুরু হচ্ছে। 1757 সালে পলাশির যুদ্ধের মধ্য দিয়ে ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ক্ষমতা দখল করছে, তখন থেকেই আমরা মডার্ন যুগ হিসেবে ধরে থাকি। যাই হোক, তখন থেকে শুরু করে একদম 1947 সাল পর্যন্ত, ভারতবর্ষের স্বাধীনতা লাভের আগে পর্যন্ত আমাদের পড়তে হবে। শুধু তাই নয়, আমরা একটুখানি এগিয়ে মোটামুটি মডার্ন এরাটা শেষ হচ্ছে 1964 সালে জওহরলাল নেহরুর মৃত্যুর আগে পর্যন্ত আমাদের পড়তে হবে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিংবা ভারতবর্ষের প্রথম নির্বাচন ব্যবস্থা, এইগুলো আমাদের পড়তে হবে। তো এই 3টে পার্ট আমাদের খুব ভালো করে পড়তে হবে। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে আরেকটা পার্ট যেটা আছে হিস্ট্রির, সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টটাও আমাদের পড়তে হবে। এখানে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট পড়তে হবে। এখানেও 3টে ভাগ আছে, এখানে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের 3টে ভাগ আছে। নেচার অ্যান্ড ক্যারেক্টার অফ 19th সেঞ্চুরি রিসার্জেন্স, রিসার্জেন্স মানে পুনরুত্থান বলা হচ্ছে এখানে, অর্থাৎ 19 শতকের ভারতবর্ষ কীভাবে পুনরুত্থান করছে তার চরিত্র আমাদের আলোচনা করতে হবে। এবং গ্রোথ অফ ন্যাশনালিজম মানে জাতীয়তাবাদের যে উত্থান ঘটছে সেটাও আমরা পড়ব। বা অ্যাটাচমেন্ট অফ ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ একদম ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনের যে বিভিন্ন ইতিহাস বা স্বাধীনতার জন্য যে বিষয়গুলো সাধারণত যুক্ত ছিল সেগুলোই কিন্তু আমাদের পড়তে হবে। এই তাহলে 50 নম্বর হিস্ট্রি পড়তে গিয়ে আমরা দুটো পার্ট পাচ্ছি, একটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আর একটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া। এই দুটো পার্ট পড়ার ক্ষেত্রে আমি
কিছু বইয়ের রেফারেন্স এখানে দেখিয়ে দিচ্ছি, সকলে একটুখানি দেখেও নেবে এবং সেটা আমি পিডিএফও দিয়ে দেবো, আমি গ্রুপে পিডিএফটা দিয়ে দেবো, পিডিএফটাও তোমরা নিয়ে করবে, সেভাবেই পড়াশোনা করবে। মোটামুটিভাবে আমাদের একটা ধারণা আছে যে জীবন মুখোপাধ্যায়ের একটি বই আছে ক্লাস 9-10-এর, ওই বইটি হলে হয়ে যায়। তবুও আমি ছেলে মেয়েকে বলবো যে কিছু অ্যাডভান্স বই আমাদের রাখার জন্য, সেই অ্যাডভান্সগুলো আমি বইগুলো বলে দিচ্ছি। আমরা প্রাচীন ভারতের ইতিহাস বা এনসিয়েন্ট পিরিয়ডের জন্য এই বইটা রাখার চেষ্টা করব আমরা। ভারত ইতিহাসের সন্ধানে, এই বইটা হচ্ছে লেখক দিলীপ কুমার গঙ্গোপাধ্যায়। এনার দুটো খণ্ড আছে, এটা প্রথম খণ্ড, একইভাবে আবার দ্বিতীয় খণ্ড আছে ভারত ইতিহাসের সন্ধানে দিলীপ গঙ্গোপাধ্যায়ের দ্বিতীয় খণ্ড। এই দুটো বই যদি আমরা সংগ্রহে রাখতে পারি, আমরা মোটামুটি পাল সেন পর্যন্ত যে আর্লি মিডিয়েভাল যুগের ইতিহাস পর্যন্ত সেটা কভার হয়ে যাবে। দ্বিতীয়ত যেটা আছে মধ্যকালীন ভারত, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনার্সের জন্য খুব গুরুত্বপূর্ণ বই এটা, গোপাল কৃষ্ণ পাহাড়ির মধ্যকালীন ভারত। এটাতে সুলতানি পিরিয়ডের ইতিহাসটা পাবে, পাঁচটা যে সুলতানি পিরিয়ডে যে 5টি রাজবংশ রাজত্ব করেছিল তাদের ইতিহাসটা পাবে। এর সহযোগী অনুষঙ্গ হিসেবে আমরা সৌমিত্র সীমানির ভারতের মধ্যযুগ এটাও রাখতে পারি, আমরা এই বইটাও রাখতে পারি। 3 নম্বরে মুঘল যুগের জন্য আমরা এই মুঘল রাজ থেকে কোম্পানি রাজ এই বইটা রাখতে পারি আমরা, এটাও গোপাল কৃষ্ণ পাহাড়িরই লেখা, এই বইটিও খুবই ভালো। অথবা যদি আমরা অনুষঙ্গ হিসেবে রাখতে পারি মুঘল যুগ থেকে কোম্পানি রাজ, সৌমিত্র সীমানি। এবং আধুনিক ভারত চর্চা, এটা আমরা আধুনিক যুগের জন্য রাখতে পারি আমরা গোপাল কৃষ্ণ পাহাড়ির বই, অথবা সবচেয়ে ভালো বই আধুনিক যুগের ক্ষেত্রে শেখর বন্দ্যোপাধ্যায়ের পলাশী থেকে পাটিশাল এই বইটি। আমরা যদি এই 6টাও না হয়, অন্তত যদি আমরা একটা করে পাঠ, অর্থাৎ 4টে পাঠের জন্য 4টে বই, তোমাদের 3টে পাঠ মনে হবে কিন্তু সুলতানি এবং মুঘল আলাদা আলাদা পাঠ, এই জন্য আমি 4টে পাঠ বলছি। 4টে পাঠের জন্য যদি আমরা আলাদা আলাদা করে 4টে বই রাখতে পারি, তাহলে দেখবে আমাদের অনেকটাই আমরা উপকৃত হবে এবং অনেকটা এগিয়ে থাকবো অন্যান্য ছেলেমেয়েদের জন্য। আমি এই বইগুলো কেন বলছি, এগুলো অ্যাডভান্স বই। এগুলো অ্যাডভান্স কেন, এগুলোর যে তথ্যগুলো দেওয়া আছে অনেকটা উপযোগী এবং অনেকটা অথেন্টিসিটি আছে এটার, এ কারণেই আমি এই বইগুলো রেফার করছি। এই বইগুলো তোমরা পড়াশুনো করবে এবং পড়াশুনোর পরে যেটা হবে, প্রচুর প্র্যাকটিস সেট বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যায় এবং আমি নিজেও যেহেতু শুরু করছি, আমি তোমাদেরকে এই কথাও বলে রাখছি যে তোমাদেরকে আমি প্রচুর সেটও প্রোভাইড করব, যে সেটগুলো WBCS পরীক্ষার উপযোগী হবে। তো যাই হোক, আমরা তাহলে এইভাবেই আমরা এগোতে থাকব এবং আশা করি আমরা সামনে যে WBCSটা আসছে সেটাতে আমরা অনেকেই করব, পাস করার চেষ্টা করব এবং হার্ড অ্যান্ড সোল চেষ্টা করব আমরা। আমি সমস্ত সিলেবাসটা সবই আজকে দিয়ে দিচ্ছি গ্রুপে, সবাই নিজের মতো করে দেখে নেবে। এবং আরেকটা কথা বলে রাখি, এখানে মেনটা মাস 3 পরে শুরু করছি আমি, মেনের জন্য একটুখানি সবগুলো প্রিপেয়ার্ড হতে হচ্ছে। আজকের থেকে সবাই এই ভিডিও দেখার পরে পড়াশোনা ঠিক করে শুরু করে দাও এবং আমি মেটেরিয়ালস কিছু দিচ্ছি আজকে, এবং তোমরা সেই মেটেরিয়ালসগুলোকে নিয়ে পঠন শুরু করে দাও। আর এখানে একটুখানি বলে রাখি, আমি একটা কলেজের অধ্যাপনা করছি, মোটামুটি 12 বছর হয়ে গেল। তো আমি হিস্ট্রি অধ্যাপক। বেশ কিছু ছাত্রছাত্রীদের অনুরোধে এই বিসিএসটাকে শুরু করা। তো তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো, বাড়িতে থেকো এবং এই অনলাইন ক্লাসগুলো ঠিক করে করো। আমি চেষ্টা করব তোমাদের উপযোগী কিছু নোটপত্র প্রোভাইড করা এবং পরীক্ষার সেট দেওয়া এবং তোমাদেরকে সামনের দিনে এগিয়ে নিয়ে যাওয়া। ভালো থেকো সবাই।